আজকের ভিডিওতে আপনাদের মধ্যে নতুন আরেকটা বিষয় শেয়ার করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পার্সেল আসছে গতকালকে। এখনও এটা আনবক্সিং করা হয় নাই, একদম যেভাবে উনি পাঠিয়েছিলেন ওইভাবেই আছে। এর মধ্যে একটা 12 এবং 24 অটো ইনভার্টার থাকার কথা। এটা আমার কাছে এক প্রবাসী ভাইয়া মূলত তার ফ্যামিলির মাধ্যম দিয়ে এটা পাঠাইছেন। উনি হয়তো এটা বাইরে থেকে নিয়ে আসছিল অথবা এরকম কোনো একটা বিষয় হতে পারে। তো এটা আমরা দেখব যে কি ধরনের। এখানে উনি হয়তো ডিটেলস অথবা একটা চিরকুট লিখে দিয়েছেন, আমি এটা পড়বো, সমস্যা নেই। এইখানে আমরা একটু জায়গাটাকে পরিষ্কার করে জাস্ট কেবলটা এখান থেকে খুলে আমরা স্ক্রুগুলো, যেহেতু প্রচুর এখানে ময়লা রয়েছে, এগুলো আমাদের সর্বপ্রথম পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন এর মধ্যে কি পরিমাণ হচ্ছে ময়লা, এবং জাস্ট এইখানকার যে স্ক্রুগুলো রয়েছে স্ক্রুগুলো আমরা খুলে ফেলেছি। তো খুলে একটু আপনাদেরকে দেখাই। একদম ভয়াবহ অবস্থা এর মধ্যে, দেখতে পাচ্ছেন একদম ময়লাতে জরাজীর্ণ হয়ে আছে এইখানে, এই যে। তো এটাকে অবশ্যই আগে সুন্দর করে ক্লিন করতে হবে, এবং এটা ক্লিন করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা আগে সর্বপ্রথম সুন্দর করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর এটার কী ধরনের সমস্যা হয়েছে সেটা আমরা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের কাছে ব্লার রয়েছে, ব্লার দিয়ে এটা ধরলে আশা করি এটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো এটা আগে পরিষ্কার করি, তারপর দেখি এটার কী ধরনের প্রবলেম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি এটা সুন্দর করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। এই একটু আগে দেখতে পেলেন এর মধ্যে কি পরিমাণ ডাস্ট ছিল। এটা সর্বপ্রথম আমরা ওই যে ব্লোয়ার দিয়ে শুধু বাতাস মেরেছি, এখানে কোনো কম্পোনেন্টে হাত দিইনি অথবা কোনো ব্রাশ দিয়ে ঘষা দিইনি, কারণ যেগুলো খুবই এক্সপেন্সিভ এবং সেন্সিটিভ টাইপের ইনভার্টার হয়ে থাকে। ধরেন ব্রাশ দিয়ে কোথাও ঘষা দিতে গেলে, এরকম ঘষা দিতে গেলে কোনো একটা ওই ক্যাপাসিটর অথবা আদার্স কোনো একটা কম্পোনেন্ট ডিজেবল হয়ে গেলে এটা বিপদ। কারণ এই ইনভার্টারগুলোর ভিতরে যে বিল্ট ইন কম্পোনেন্টগুলো আছে এগুলো খুবই এক্সপেন্সিভ এবং এগুলো পাওয়া রেয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটার বিল্ড কোয়ালিটি এতটা ইউনিক এবং এতটা সুন্দর, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে এই সেম ব্র্যান্ডের আমার কাছে একটা ইনভার্টার আছে, আমি সেটা আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো নি যে এটা কতটা হাই এফিসিয়েন্সি হতে পারে। এবং আমি যদি এটার ট্রান্সফর্মার কোয়ালিটিটা দেখাই, এটা দেখেন অনেকের কাছে ইউনিক মনে হবে। এটা হচ্ছে এই যে ফয়েল কপার দিয়ে, এটা হচ্ছে চিকন চিকন ওয়্যার গেজ না, এটা যে ফয়েল কয়েল দিয়ে হচ্ছে এটা তৈরি করা। এটা ওই মেশিনের মাধ্যমে সরাসরি তামার পাতকে হচ্ছে রাউন্ড শেপ দিয়ে এই ট্রান্সফর্মারটা তৈরি করা হয়। এবং এর দেখেন এখানে দেওয়া আছে 2000 ওয়াট, এটার সাথে দেওয়া আছে। এত ছোটো একটা ট্রান্সফর্মার কি হাই এফিসিয়েন্সি প্রডিউস করতে পারে। তো আমি ওই লাস্টের দিকে আমার কাছে একটা আছে, ওটাও আমি দেখানোর চেষ্টা করব যে এগুলো খুবই মানে হাই কোয়ালিটি ইনভার্টার। তো আমি প্রাথমিকভাবে এইটার কিছু বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি, মানে পরিচিতি পর্ব যেটাকে বলে, যে প্রত্যেকটা মেশিন খোলার পরে যদি আপনি সেইটার সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে তো আপনার হবে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে ইনপুট হয়েছে, একটা সোজা হিট সিঙ্কের মাঝামাঝি অংশে চলে গেছে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত ফিউজের শুরুতে চলে গেছে। তো এইখানে দেখুন ওনারা হচ্ছে একটু ইউনিকভাবে এটাকে ডিজাইন করেছে। এইখানে 3টা কানেকশন আছে, এইটা একটা কানেকশন, মাঝখানে 2টা সেপারেটর দেওয়া আছে, এই পাশে একটা এই পাশে একটা। এই দুই পাশের হিট সিঙ্কটা হচ্ছে এই ট্রান্সফরমারটাকে এই দুইটাতে হচ্ছে পালস দেওয়ার জন্য, এবং মিডলেরটা এটা সরাসরি পজিটিভের সাথে কানেক্টেড। এবং এই যে এই সরাসরি নেগেটিভটা যে আসছে এইটা মিডল দিকে ভিতরে
ভিতরে দুই পাশে রিভার্স পোলারিটির মসফেট লাগানো আছে ভিতরে। আমি খুলে দেখানোর চেষ্টা করব, এবং না হলে এই সাইডে যদি কোনো কাজ করতে না হয় তাহলে এটা খোলার প্রয়োজন নেই। আমি জাস্ট শুধু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে ভিতরের দিকে হচ্ছে ওই যে মসফেট, ওখানে মসফেট রয়েছে। তো এই গেল হচ্ছে এই পাশের অংশ, এবং এরপরে এখানে দুইটা ফিল্টার ক্যাপাসিটর দেওয়া আছে। এটা ডিসি সাইডে। এগুলো হচ্ছে 35 ভোল্ট 6800 মাইক্রোফ্যারাডের পার ক্যাপাসিটর এখানে ফিউজ দেওয়া, এবং এইখানে হচ্ছে একটা পাওয়ারফুল ইন্ডাক্টর দেওয়া আছে। এটা হচ্ছে স্মুথ পিওর সাইনোসোডাল ওয়েভ ফর্ম তৈরি করার জন্য, এটার বিকল্প হতেই পারে না। এবং এখানে মসফেট রয়েছে দুই পাশে এনসিই কোম্পানির। আমি একটু দেখাই, এই যে এনসিই 82H140, এগুলো খুবই হাই কোয়ালিটির মসফেট। আপনারা জানেন যে যেগুলা ক্রিটিক্যাল এবং খুবই উন্নত মানের প্রযুক্তি, সেগুলোতে এনসিই ব্র্যান্ডের হচ্ছে মসফেটগুলো বেশি ব্যবহার করা হয়। এবং সার্কিট বোর্ডের কিছু আপনাদের মধ্যে ডিসকাস করি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট্ট একটা আইসি রয়েছে। আমি প্রত্যেকটা আইসিরই কিছু ইন ডিটেলস আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এই যে এখানে ছোট্ট একটা আইসি আছে, আইসির মডেল নাম্বারটা আমি চেষ্টা করি দেখানোর। এই যে এটা হচ্ছে 697 এই আইসিটার কাজ হচ্ছে, এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা আইসি না, এটা হচ্ছে ডিসি টু ডিসি বাক কনভার্টার। এইটা পূর্ণাঙ্গ, এর মধ্যে মসফেট আছে, আইসি আছে, লজিক ইউনিট আছে, পূর্ণাঙ্গ একটা আউটপুট ফিডব্যাক আছে, কারেন্ট সেন্সিংয়ের ব্যাপার আছে। প্রত্যেকটা জিনিস মিলিয়ে কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা আইসি। এবং সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা মসফেট দেওয়া আছে এই যে, এবং মসফেটের সাথে এই যে 47 এইটা হচ্ছে ইন্ডাক্টর। 47 মানে 470। এই ইন্ডাক্টর মানে বোঝাচ্ছে যে এটা টোটালি একটা বাক কনভার্টার ইউনিট। ইনপুটে আপনার 12 দেন 24 দেন যাই দেন না কেন, এইটা অ্যাকুরেটলি এখান থেকে এই আউটপুট ভোল্টেজটা হচ্ছে এই যে এই ফিল্টার ক্যাপাসিটর অ্যাড করবে। এবং এই ফিল্টার ক্যাপাসিটর এখানে আরেকটা ইন্ডাক্টর দেওয়া আছে, এটা হচ্ছে যদি কোনো রিপল যদি থাকে, এর ভিতরে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, যদি কোনো রিপল থাকে এইটার মাধ্যমে স্মুথ করে এই যেখানে একটা 78.5 একটা লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর দেওয়া আছে, দিয়ে যেখানে আইসিটাকে পরিচালনা করে। আমি জাস্ট শুধু প্রাথমিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি যেখানে কি থাকতে পারে। এবং এখানে একটা আছে যে এটা হচ্ছে 393, এই যে এটা এই যে হালকা করে দেখাচ্ছি 393। এটা হচ্ছে ভোল্টেজ ফিডব্যাকের যে কার্যক্রমগুলো, ভোল্টেজ ফিডব্যাকের কাজটা হচ্ছে এই ব্যক্তি করে থাকে। এবং এর পাশে আর একটা এখানে আছে, এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে ইজি 85C40। আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার মাঝে মাঝে যে ইজি 85C40, এটাও একটা অপারেশন অ্যাম্পলিফায়ার। এটার মধ্যে বিভিন্ন লজিক্যালি ফাংশন এখানে ক্যালকুলেট করা হয়। এবং এইখানে দুইটা এইচ ব্রিজ সেক্টরকে পরিচালনার জন্য দুইটা হচ্ছে ড্রাইভার আইসি রয়েছে। এটার মডেল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন ID7S625। এটা টোটালি হচ্ছে একটা IR 2110 2113, ওইটার যে পিন কনফিগারেশন এটারও সেম একই পিন কনফিগারেশন। কারণ যে আমি দেখেই বুঝতে পারছি যে দুইটা এনসি করা আছে, যে দুইটা মাঝখানে এনসি আছে এবং দুই পাশে তিনটা 6টা লাইন আছে, এটা ওই সেম ওই কনফিগারেশনেরই। তো এই গেল হচ্ছে এখানকার। এবং এই পাশে আরও হিটসিঙ্ক রয়েছে। এই পাশে দুইটা এইচ ব্রিজের মসফেট লো সাইড রয়েছে, এবং এই পাশে হচ্ছে দুইটা মসফেট রয়েছে এর মধ্যে এই পাশে দুইটা, এই পাশে দুইটা, মোট হচ্ছে 4টা এইচ ব্রিজ সেক্টরের কাজ করতেছে। এবং এই এইচ ব্রিজকে এই দুইটা হচ্ছে ড্রাইভার আইসি কন্ট্রোল করতেছে।
এবং এইখানে আরও দুইটা কম্পোনেন্ট রয়েছে এইখানে, এগুলো খুলে আমি ক্রমান্বয়ে দেখানোর চেষ্টা। এটা হচ্ছে শর্ট কি ডায়োড, এর ভিতর থেকে যে হাই ফ্রিকোয়েন্সি এসি ওয়েভটা জেনারেট হয়, এটাকে এর মাধ্যমে হচ্ছে রেকটিফিকেশন করা হয়। এটা একটা ফুল ব্রিজ ডায়োড, ফুল ব্রিজ রেকটিফায়ার। এটার থেকে এই যে মাঝখানে যে ক্যাপাসিটর দুইটা রয়েছে, এর মধ্যে হচ্ছে দুইটা সিরিজে কানেক্ট করা আছে। কেন সিরিজে কানেক্ট করা আছে? এখানে ভোল্টেজ হচ্ছে দেওয়া আছে, আমি একটু দেখাই, 250 ভোল্ট। তো 250 ভোল্ট থাকলে অবশ্যই এই দুইটা সিরিজে কানেক্ট আছে, কারণ যে এখানে 300-র উপরে ভোল্টেজ এখানে স্টোরেজ হয়। এখানে একটা রিলে দেওয়া আছে। তো ওভারঅল এটা ছিল পরিচিত পর্ব। সামনের পার্টে দুইটা আউটপুট রয়েছে, একটা ডিসপ্লে রয়েছে, একটা টাইপ সি এবং ইউএসবি, এখানে একটা কুলিং ফ্যান। তো এটা গেল পরিচিতি পর্ব। এখন এটা আমরা প্রথমেই সুন্দর করে একদম টোটালি খুলে নিব। খুলে নেওয়ার পরে এটা দেখব কী ধরনের সমস্যা, সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমরা একটা কাজ করি, এখানে আমরা সর্বপ্রথমে একটু পাওয়ার দিয়ে দেখব যে কোনো ধরনের পাওয়ার আসে কি না। এখানে সুইচ আছে, এটা জিরো রেসপন্স, এটা কোনো ধরনের রেসপন্স করছে না, তার মানে এখানে কোনো কিছু সমস্যা অবশ্যই আছে। এবং এখানে ফিউজ আছে, ফিউজগুলো দেখতে হবে ভালো আছে কি না। তো আমরা এটা দিয়ে শর্ট করে দেখি। এখানে ভোল্টেজটা ঢুকছে, আমরা হ্যাঁ ফিউজটা কেটে গেছে। এইদিকে দেখতে পাচ্ছেন এটার কিন্তু পাওয়ার পাইছে, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, লোড নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। বারবার শাটডাউন মোডে চলে যাচ্ছে, তার মানে আমাদের এর মধ্যে বড় ধরনের কোনো গোলযোগ আছে। তো এটা আমরা আর লাইন দিব না, লাইন না দিয়ে এটাকে আমরা টোটালি একদম সার্কিট বোর্ডটাকে এটার থেকে ডিসেবল করে ফেলবো। তো আমরা সুন্দরভাবে এটা আগে এখান থেকে এটা বের করে নিই। সম্মানিত দর্শক, সবগুলো স্ক্রু আমাদের যেহেতু খোলা হয়ে গেছে, এখন আমাদের এই সার্কিট বোর্ডটাকে এই কেবিন থেকে টোটালি আলাদা করে ফেলতে হবে। তাছাড়া কোনো কিছু মাপ দিতে গিয়ে, যেহেতু এটা মেটাল বডি, এটার সাথে শর্ট হয়ে গেলে এটা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমরা এটাকে টোটালি সার্কিট বোর্ড থেকে একদম ডিসেবল করে ফেলবো, করে এটা বাইরে নিয়ে এসে এটার যে বিস্তারিত ব্যাপারগুলো রয়েছে, কী ধরনের সমস্যা, সেগুলো এখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এটা যেহেতু শর্ট দেখাচ্ছে, অবশ্যই এই ব্রিজ সেক্টরের মসফেটগুলো বার্ন হয়ে গেছে অথবা ডিসি সাইডের, এর মধ্যে কোনো ভুল নেই। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিসগুলো আমরা সুন্দরভাবে খুলে নেই এখান থেকে। আমরা মেইন যে মাদারবোর্ডটি রয়েছে, মাদারবোর্ডটিকে ক্যাবিনেট থেকে আলাদা করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে এইচ ব্রিজ সেক্টর রয়েছে, এইচ ব্রিজ সেক্টরটাকে আমাদের খুলে নিতে হবে। খুলে নিলে এটা আমরা ফাইনালি রেজাল্টটা পাবো। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এর যে অপোজিট সাইডে হচ্ছে ট্রেসগুলো রয়েছে, এগুলো ভালো মানের সাকার দ্বারা সোল্ডারিংয়ের মাধ্যমে এটা আমাদের লিডগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমি এই পিছন সাইডে লিডগুলো ছাড়াই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো সম্মানিত দর্শক, এইখানে দেখতে পাচ্ছেন আমরা সময় একটু কমানোর জন্য এখানে যে
সোল্ডারিং লিড রয়েছে, এটা জাস্ট আমরা এখান থেকে সাকারের মাধ্যমে এটা খুলে নিয়েছে, এই যে যেন এটা খুব সাবধানতার সহিত খুলতে হয়, অনেক সময়ের দরকার। এই ট্রেসগুলো খুবই মানে আলট্রা থিক, মানে খুবই পাতলা, এগুলো বেশি টানাটানি করলে এই ট্রেসগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে সময় বাঁচানোর জন্য আমি এই যে জাস্ট এখান থেকে শুধু ওইখানকার রাঙের যে প্রলেপ রয়েছে ওইটা ডিজেবল করে নিয়েছি। এবং এখানে আরও 2টা নাট রয়ে গেছে হিট সিঙ্কের সাথে। খোলার সাথে সাথে আমাদের হিট সিঙ্ক 2টা এখান থেকে বের হয়ে গেল। তো এবার আমাদের হচ্ছে মাল্টিমিটারের সাহায্যে এখানে মাপ দিতে হবে যে আমাদের আইজিবিটিগুলো ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে কোনো কথা নেই, আর ভালো না থাকলে এগুলো পরিবর্তন করে দিতে হবে। এখানে এটা বিপ দিচ্ছে, বেস, এটা তো বেস নেই, কালেক্টর এমিটার এবং গেটে 3টাতেই হচ্ছে বিপ দিচ্ছে। একটা ভালো আছে, এটাও হচ্ছে বিপ দিচ্ছে, একটা ভালো আছে এবং দুইটা ভালো আছে এবং 2টা বিপ দিচ্ছে। তো এটার যে মডেল নাম্বারটা আমি এটা আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মডেল G60T60 AK 3HD। তো আমাদের কাছে সিমিলার মানের এটা নাও থাকলে এর চেয়ে মোর পাওয়ারফুল আরও বেটার কোয়ালিটির আইজিবিটি আমাদের কাছে রয়েছে। আমরা চেষ্টা করব যে সেইগুলো এখানে লাগাই দেওয়ার। আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে আইজিবিটি রয়েছে এখানে 4টায় আমাদের একদম ব্র্যান্ড নিউ নতুন দিতে হবে। 2টা ভালো আছে বিদায় 2টা আমরা দিব না, একদম টোটালি 4টাই নতুন দিব। এবং একটা জিনিস একটু আপনাদেরকে এখানে দেখাই, এই সার্কিট বোর্ডের সম্পর্কে আমি টোটালি একটু নতুন, কারণ আমি যথেষ্ট পিওর সাইন ওয়েভের কাজ করেছি, সেগুলোতেই খেয়াল করে দেখেছি যে এটার যে হচ্ছে পাওয়ার সেকশনটা হচ্ছে আইসোলেশন করা থাকে। হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের মধ্যে কোনো ধরনের সম্পৃক্ততা থাকে না। তো এইটাতে দেখতে পাচ্ছি এইখানে যে পাওয়ার ইউনিটটা রয়েছে, এই যে এটা ব্যতিক্রম, মানে আমি প্রথমে একটু হতবাক হয়ে গিয়েছিলাম যে এইগুলোতে পাওয়ার দেওয়ার জন্য লো সাইড ইউনিটটা কোথায়, লো সাইড ইউনিটটা আমি পাচ্ছি না, আইসোলেশন অপশনটা পাচ্ছি না। তো পরে দেখি এখানে যে এইখানে ব্যতিক্রমী কিছু ব্যাপার এখানে দেওয়া হয়েছে। এবং আমি প্রথমে যখন পাওয়ার দিয়েছিলাম, এই যেখানে ছোট্ট একটা এলইডি স্ট্যাটাস বাতি রয়েছে, এই যে এখানে এটাও কোনো ধরনের ব্লিঙ্কিং করছিল না। তো আমার একটু সন্দেহ হয়েছে যে এটা আমার ভালোভাবে আগে পর্যবেক্ষণ করে দেখতে হবে। তো আমরা এটা একটু ভালোভাবে দেখে এটার পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে যদি রান করতে পারি তাহলে আপনাদেরকে এটা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে আমরা যদি ডিসি সাইডের হচ্ছে ভোল্টেজ না মসফেটটা যদি একটু মেজারমেন্ট করি যে এটা ঠিক আছে কি না, এটা টোটালি ঠিক আছে, এটা শর্ট অবস্থায় দেখাচ্ছে না। এবং এখানে রিভার্স পোলারিটিটাও প্রপারলি ওকে আছে, হ্যাঁ ডিসি সাইডে ওকে আছে। তো এটা আমরা বেসিক্যালি এটার সাধারণ একটা কনসেপ্ট চেষ্টা করে দেখে তারপরে আপনাদেরকে আমি জানাচ্ছি যে এটা আসলে কি সমস্যাগুলো হয়েছে এবং এটা আদৌ রিপেয়ার করা পসিবল কিনা। সম্মানিত দর্শক, ফাইনালি আলহামদুলিল্লাহ এটার যে সমস্যাগুলো আমি পেয়েছিলাম সেটা একটু আপনাদের মধ্যে ডিসকাস করার চেষ্টা করি এবং এটা সলভ করা পসিবল কিনা সেটাও একটু আপনাদের মধ্যে
ডিসকাস করার চেষ্টা করি আমরা। এইটাতে প্রতিবারের ন্যায় এটাতে পাওয়ার দেওয়ার পরে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের এইখানে যে হচ্ছে এই গেট ড্রাইভার যে দুইটা আইসি রয়েছে, এই দুইটা আইসিতে প্রপারলি আমাদের হচ্ছে ওই ভোল্টেজটা পাচ্ছে না। এইখানে 13 থেকে 15 ভোল্টের মতো, 12 থেকে 15 ভোল্টের মতো যে এইটার আউটসাইডে পাওয়ার কথা সেটা এখানে পাচ্ছে না। এবং এই আইসিটাতেও মেইন যে মাইক্রো কন্ট্রোলার আইসিটা রয়েছে এটাতেও কোনো ধরনের পাওয়ার যাচ্ছে না। এবং এইখানে একটা 3.3 ভোল্টের একটা লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর রয়েছে, এটাতেও ভোল্টেজ আসতেছে না। তো এক পর্যায়ে হচ্ছে ভোল্টেজ না আসার রিজন কি, আমি খুঁজতে এইখানে এই সেক্টরটা থেকে হচ্ছে মূলত পাওয়ার গিয়েছে। এবং আমি এই সার্কিটটা রান করতে এভারেজ প্রায় এখানে 1 ঘন্টার মতো অলরেডি অফলাইনে চলে গেছে। এইখানে যে আইসিটা রয়েছে এই আইসিটা দিয়ে হচ্ছে পুরো পাওয়ার সেক্টরটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যখন আমরা এইখানে পাওয়ার দেই, এইখানে হচ্ছে আমরা নেগেটিভ, এবং এইখানে যখন আমরা পজিটিভ দিচ্ছি, দেওয়ার সাথে সাথে সুইচ অন করার সাথে সাথে এই ক্যাপাসিটার হাই ভোল্টেজ জেনারেট হচ্ছে। হওয়ার পরে কোনো কারণে এই হাই ভোল্টেজ থেকে সরাসরি এখানকার এই 400 ভোল্ট সরাসরি এই ছোটো একটা 8 পিনের একটা বিল্ট-ইনের মধ্যে মসফেট আইসি সকল কিছু এর ভিতরে ইনক্লুড করা আছে। এবং এখানে একটা বাক কনভার্টারের ইন্ডাক্টর দেওয়া আছে। তো এইটার মাধ্যমে এইখান থেকে 13-14 ভোল্টের মতো এখানে উৎপন্ন হয়। এবং এই ভোল্টেজটা গিয়ে এই দুইটার যে পিন রয়েছে, এই দুইটার পিনের হচ্ছে এই সাইডের যে 3টা রয়েছে, এই সাইডের 3টাতে ভোল্টেজ যায়, এটার 3টা যে আছে এটার 2টাতে ভোল্টেজ এবং এইটার 2টাতে ভোল্টেজ যাওয়ার পরে, আর 2টা হচ্ছে রান হওয়ার পরে বুস্টস্ট্র্যাপ সিস্টেমের মাধ্যমে 2টাতে পাওয়ার পায়। এবং এটাতেও স্ট্যাটাস এলইডিটা চলে আসছে। তো এইখানে যে সমস্যাটা হয়েছিল, এই যে আমি একটু দেখাই, অনেক খোঁজাখুঁজির পরে এইখানে হচ্ছে এই 2টা গেট ড্রাইভার আইসি ছিল, এই যে এর মধ্যে একটা শর্ট অবস্থায় পেয়েছি। এবং কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা আসলে শর্ট হয়েছে। এইটা শর্ট হয়ে থাকার কারণে একটা ভালো আছে, একটা শর্ট হয়ে গেছে। তো আমরা 2টাই এখানে চেঞ্জ করে একদম সুন্দর ব্র্যান্ড নিউ আমরা 2টা ড্রাইভার আইসি এখানে বসায় দিছি। বসায় দিলে এইটা থাকা অবস্থায় কি সমস্যা হতো, আমরা যখন লাইন দিতাম বারবার এই আইসিটা প্রোটেকশন মোডে চলে যেত, 4 ভোল্ট উঠে প্রোটেকশন মোডে চলে গিয়ে এবং এইটা এখানে হচ্ছে টেনে ধরতো, ভোল্টেজটা ধরে আইসিটা সহ এটা শাটডাউন করে দিত, দিয়ে বারবার পাওয়ারটাকে বন্ধ করে দিত। তো যাই হোক, এই পর্যায়ে আমরা পাওয়ারটা প্রপারলি নিয়ে আসতে পেরেছি। এখন আমাদের এইখানে নতুন 4টা আইজিবিটি লাগাতে হবে। এবং এই ইনভার্টারটা খুবই সেন্সিটিভ, এগুলো যদি আন্দাজে কেউ ঠিক করতে যান শিওর নষ্ট করে ফেলবেন। কারণ কি, এর মধ্যে আইসোলেটেড কোনো জিনিস নাই, কোনো অপটোকাপলার নেই, কোনো কিছু নেই। এখানে ডিসি ভোল্টেজটার হচ্ছে কোনো আইসোলেট করা নেই। এখানে মেইন মাইক্রো কন্ট্রোলার থেকে যে গেট ড্রাইভ যে সিগন্যালগুলো আসছে এগুলো আইসোলেশন করা নেই। তো এগুলো ইনভার্টার একদম বুঝে শুনে, আমি চাইলেই স্টেপ বাই স্টেপ দেখাতে পারতাম, কিন্তু মানে এতটা আমি সূক্ষ্মভাবে এই কাজটা করেছি, মানে একটার পর একটা, যার কারণে আমি পূর্ণাঙ্গ ভিডিওটা তুলে ধরতে পারি নাই। কিন্তু এটা আসলে কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো এখন আমরা এখানে গেট পিনে সবগুলো সিগন্যালই চলে আসছে। আমরা এই হিটসিং যে রয়েছে এইটার সাথে আমরা নতুন মানের হচ্ছে কিছু আইজিবিটি আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল, সেখান থেকে আমরা কিছুটা লাগায় দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির আইজিবিটি রয়েছে, এর মধ্যে আমরা স্পেশালি যে আমাদের কাছে কিছু আইজিবিটি রয়েছে ওটার চেয়েও মোর পাওয়ারফুল
আমরা একদম নতুন কোয়ালিটির হচ্ছে আইজিবিটি লাগিয়ে দিব। এটা হচ্ছে RN 75H65। এগুলো 4টা আমরা এটার সাথে লাগিয়ে দিব, দিয়ে দেখা যাক এটা রান হয় কি না। এবার আমরা এই 4টা আইজিবিটি আমরা সুন্দর করে এটাতে মাউন্ট করে দিব। মাউন্ট করে অপোজিট সাইডে স্ক্রুর ব্যবস্থা রয়েছে, সেমভাবে আমরা স্ক্রুটা লাগিয়ে দিব। আমাদের এটা হিটসিঙ্ক সুন্দরভাবে বসে গেলে আমাদের স্মুথলি অপোজিট পাশে সুন্দর করে সোল্ডারিং লিডের সাহায্যে আমাদের ঝালাইগুলো প্রপারলি দিয়ে দিতে হবে, যেন কোনো ধরনের গ্যাপ না থাকে। আমাদের এটা যথেষ্ট সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবং এখানে আমরা থিনারের সাহায্যে সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার করে নিব, যেন এখানে কোনো ধরনের ডাস্ট জমে না থাকে। এবং ডাস্ট জমে থাকলে অবশ্যই এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ব্যাপারটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেন কোনো প্রকারের এখানে ময়লা বা ডাস্ট জাতীয় এই ধরনের কোনো কিছু এখানে না থাকে। আমাদের লেগগুলো কাটার আগে আমরা ফাইনালি একটু টেস্ট করে দেখব যে এটা প্রপারলি কাজ করে কিনা। যদি প্রপারলি কাজ করে তাহলে আমরা নেক্সট ফাইনালি এখানে সব কিছু লাগিয়ে দিব। আমরা আউটপুটের জন্য এখান থেকে এই যে আমাদের আউটপুট, এখান থেকে এটা হচ্ছে আউটপুট ছিল, এখান থেকে এই অবস্থাতে আমরা একটু চেক দিব যে এটা প্রপারলি আউটপুট হয় কিনা। এবং এখানে আমাদের ফিউজটা কাটা ছিল, ফিউজের অপোজিট সাইড থেকে আমরা লাইনটা নিব, নিয়ে দেখি শুধু রান করে দেখব যে এটা আমাদের রান হয় কি না। তো এটা ফাইনালি আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব যে এটা প্রপারলি আমাদের রান হয় কি না। এটা চেক দেওয়ার জন্য প্রথমে আমরা অসিলোস্কোপের সাহায্য নিব, নিয়ে এটা দেখব যে আমাদের প্রপারলি আউটপুট ওয়েভ ফর্মটা আসে কিনা। আমরা এটাতে এখন পাওয়ার দিব এবং এটা অন করে দেখব। তো পাওয়ার জন্য এটা যেহেতু আমাদের নেগেটিভ এরিয়া, নেগেটিভ দিয়ে দিব এবং এটা আমাদের হচ্ছে পজিটিভ দিয়ে দিব এবং এটা জাস্ট সুইচের কানেকশন দিলে এটা রান হয়ে যাবে, অন্য কিছু লাগানোর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা চলে আসছে। এই যে কি সুন্দর ওয়েভফর্ম 50, এই যে এখানে 50 হার্টস, ডিটি 50%, সাইকেল 20 মিলিসেকেন্ড। এবং আমাদের এখানে এই যে আইসির যে স্ট্যাটাস এলইডিটা, এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। এবং আমরা যদি এটার ভোল্টেজটা মেজার করি, ভোল্টেজটা দেখব আমরা যে এটা আসলেই ভোল্টেজটা এখানে রিলিজ করেছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 229 ভোল্টেজ অলরেডি আউটপুটে চলে আসছে, তার মানে আমাদের এটা প্রপারলি ওকে হয়ে গেছে।
তো আলহামদুলিল্লাহ এখন এটাকে আমাদের সুন্দর করে খুলে এটাকে কাভারের মধ্যে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে ফাইনাল একটা লোড টেস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানে জাস্ট শুধু আমি যে ফিউজগুলো আবার নতুন করে একটু খুলে ওখানে ফিউজটা চেঞ্জ করে অন্য ক্যাটাগরির ফিউজ ওখানে আমরা বসিয়ে দেবো, অথবা সিমিলার কনফিগারেশনের ওখানে ফিউজ আমরা বসিয়ে এটা কাভারের মধ্যে তুলে আমরা ফাইনাল এটা আউটপুট রেজাল্ট আপনাদেরকে দেখাবো যেটা লোড নিচ্ছে কিনা। এখন মেইন কথা হচ্ছে এই ইনভার্টার সম্পর্কে আরও গভীর তথ্য আপনাদেরকে দেওয়া যেত, কিন্তু সত্যি বলতে এই ধরনের ইনভার্টার মানে আমি প্রথম পেলাম এই ব্রিজ সেক্টরে হচ্ছে নন আইসোলেট থাকা অবস্থায়, যার কারণে স্টেপ ওয়াইজ আপনাদেরকে এই ব্যাপারগুলো আমি দেখাতে পারিনি। কিন্তু এখানে অনেকগুলো অপশন ছিল। আমি যখন এটা চেক দিয়েছিলাম যে আইসির হাই সাইডে কত ভোল্টেজ আসতেছে, কত ফ্রিকোয়েন্সি আসতেছে, আর লো সাইডে কত আসতেছে, তো আমি একটু বলে দিই। এখানকার পার্ট আছে হচ্ছে 4টা, এখানে 4টা পার্ট আছে। 4টা পার্টের মধ্যে 2টাতে হচ্ছে 23 কিলো হার্টজের মতো আসে, আর 2টাতে হচ্ছে 50 হার্টজ, অনলি 50 হার্টজ স্কোয়ার ওয়েভ আসে, আর 2টাতে হচ্ছে 23 থেকে 24 কিলো হার্টজের মতো ফ্লাকচুয়েটিং ওই আসে, মানে ডিউটি সাইকেল সহ ফ্রিকোয়েন্সি আসে। তো যাই হোক, এই ধরনের মেশিন এরপর যদি কখনো আসে একদম স্টেপ ওয়াইজ ড্রাইভার আইসি কোথায় কী ভোল্টেজ দেখতে হবে, কী ফ্রিকোয়েন্সি দেখতে হবে, সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এটা ফাইনালি হয়ে গেছে। আমরা অপোজিট সাইডে যে লেগগুলো রয়েছে এই লেগগুলো কেটে আমরা এটা কাভারের মধ্যে তুলে নিই। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সব কেবল কানেকশনগুলো করে দিয়েছি এবং আউটসাইডটা একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, যেন কোথাও বিন্দু পরিমাণ ডাস্ট বা ময়লা না থাকে। একদম নিখুঁত দেখতে পাচ্ছেন। সত্যি বলতে আমার পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো না হইলে আমারই নিজের কাছে ভালো লাগে না। তো যার কারণে আমি পরিষ্কার পরিচ্ছন্নর দিকে একদম 100% অটল। এবং এখানে 5টা ফিউজ কেটে গেছিলো, ওগুলো আমরা চেঞ্জ করে এখানে 5টা ফিউজই সুন্দর করে যে এরকম সিস্টেম ছিল আমরা আবার এই যে লাগাই দিয়েছি। এই যে এখানে 2টা 40 অ্যাম্পিয়ার এবং এইখানে 20 অ্যাম্পিয়ার করে 3টা। তো মোটামুটি যথেষ্ট পরিমাণ লোড নিবে এটা। এইখানে হচ্ছে 60 অ্যাম্পিয়ার আর হচ্ছে 40 40 80, তো অ্যাভারেজ 140 অ্যাম্পিয়ারের মতো এনাফ। এটা সরি 40 40 80 100, হ্যাঁ 140 অ্যাম্পিয়ারই এনাফ। এইটা এই ফিউজে যে লোড নিবে এটা দিয়ে একদম ধরতে গেলে সব কিছুই চালানো যাবে। তো যাই হোক, এবার আমরা ফাইনালি স্ক্রুগুলো ইনসার্ট করে ফেলি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা মেশিনটা একদম কমপ্লিট করে ফেলেছি এবং এখানে একটা কেবল দিয়ে ব্যাটারিতে লাগিয়ে রেখেছি। তো একটু আপনাদেরকে দেখাই যে এটা প্রপারলি হয়েছে কি না। তো এটা আমরা রান করে দিলাম। এখানে ডিসপ্লেতে সব কিছুই একদম প্রপারলি দেখাচ্ছে, ওয়াট, ব্যাটারি ভোল্টেজ, এসি আউটপুট ভোল্টেজ। তো এটা আমরা দেখব আনলোড অবস্থায় কীরকম অ্যাম্পিয়ার নেয় এবং লোড অবস্থাতে কীরকম নেয়। এখানে হচ্ছে আনলোড অবস্থাতে দাঁড়ান 0 করে নিই। আনলোড অবস্থাতে 66.65 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। তো আমরা এইখানে হচ্ছে আমাদের কাছে কিছু লোড আছে, রেজিস্টিভ লোড আছে, দিলাম। এখানে 100 ওয়াট, 100 ওয়াটে হচ্ছে 9 অ্যাম্পিয়ার নিচ্ছে, 200 ওয়াটে 18 18.5, 400 ওয়াটে 28 অ্যাম্পিয়ার এবং এখানে ওয়াট হচ্ছে 376 ওয়াট। ব্যাটারি ভোল্টেজ নাই বললেই চলে, আমার ব্যাটারির অবস্থা খুব একটা ভালো না। এটা দিয়ে যে কোনো ধরনের লোড দেওয়া যাবে, আশা করি সমস্যা নেই। আর এটার বিশেষ ফিচার হচ্ছে এটা অটো সাপোর্টেড
12তেও চলে, 24-এও চলে। এইটা হচ্ছে সবচাইতে ভালো একটা দিক এই মেশিনের। যদি পসিবল হয় এইটা দিয়ে একটা হেভি লোড চালিয়ে দেখাবো, আর যদি পসিবল না হয় এইভাবে এখন এটার কাজ কমপ্লিট। এখন এটা প্যাকেজিং করে উপরে ঢাকনা লাগায় আবার যেখান থেকে এসেছিল সেখানে এটা পাঠিয়ে দিব। এই ইনভার্টারগুলো, এই সেম কনফিগারেশনে একটা ইনভার্টার আমার কাছে আছে, ওইটা আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি। ওই ইনভার্টারটা পার্বত্য অঞ্চলে যারা আসলে বসবাস করেন, যাদের এলাকাতে বিদ্যুতের ব্যবস্থা নেই, একমাত্র ওই ধরনের ব্যক্তিদেরকেই সাজেস্ট করব যে ওই মেশিনটা যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে আপনারা নিতে পারেন। আপনাদেরকে আমি মেশিনটা দেখাচ্ছি। আর এটার কাজ কমপ্লিট হয়ে গেল, এখন এটা ফাইনালি পাঠানোর জন্য প্রস্তুত।